ভালোবাসার মানুষ অনুর খুশির জন্য কার্তিক তার আজীবনের সঞ্চয় দিয়ে কিনে ফেলে ছোট্ট একটা ফ্ল্যাট। তাদের লাল নীল সংসার বেশ আনন্দেই কেটে যাচ্ছিল, কিন্তু টুইস্ট তো আসে তখন যখন বেডরুমের দেওয়ালে হঠাৎ লাল কালিতে ভেসে ওঠে অচেনা কিছু শব্দ। আর এরপরে ফ্ল্যাটে শুরু হয় আত্মার প্রকোপ। কখনো পানির কল আর টিভি একা একাই চালু হয়ে বন্ধ হয়ে যায়, তো কখনো দরজা একা একাই খুলে যাচ্ছে। এদিকে শহরের আরেক বাসায় হঠাৎই শুরু হয় ভৌতিক সব কাণ্ড। কখনো আলমারিতে বাচ্চা আটকে যায়, তো কখনো বাচ্চার বাবা মা দেওয়ালে মেরে শয়তান তাড়াতে শুরু করে। রোজ ঘরের এই অশান্তিতে দুই পরিবারে শুরু হয়ে যায় বিশাল এক মনোমালিন্য। আর এই অভিশপ্ত বাড়ির অভিশাপ দূর করতে শুরু হয় অতীতে অজানা এক রহস্যের সন্ধান। তাহলে কি এই দুই বাসায় আসলেই বাস করে কোনো ভয়ানক আত্মা, নাকি এর পেছনে আছে এমন এক রহস্য যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না? তবে এটা নিশ্চিত, আজকের এই গল্প আপনাকে ভাসাবে অনুভূতির জোয়ারে। কখনো গা হিম করা হরর সাসপেন্সে দম আটকে যাবে, কখনো হাসিয়ে পেটে ব্যথা করবে, আর শেষে চোখে এনে দিবে পানি। এমনই হরর, কমেডি আর ফ্যান্টাসি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অন্য ধাঁচের এক মুভি হাউসমেটস। প্রকৃতি কখনো কখনো কোনো জিনিসকে আলাদা করে তার সৌন্দর্য বাড়ায়, তো কখনো একে অপরের সাথে মিলিয়ে তার সৌন্দর্য বাড়ায়। প্রকৃতির এই বৈশিষ্ট্য আসলেই অদ্ভুত সুন্দর। শুরুতেই এই কথা কেন বলছি তা বুঝতে হলে আমাদেরকে ডুব দিতে হবে এই গল্পের গভীরে। 28 বছর বয়সের কার্তিকের একটাই স্বপ্ন, তার নিজের ছোট্ট একটা ঘর। এত বছর ধরে জমানো টাকা দিয়ে রেজিস্ট্রি অফিসে এসেছে তার স্বপ্ন পূরণ করতে। ব্রোকার কান্ধা বলে, তোমার ভাগ্য আসলেই ভালো, এই রকম একটা এলাকায় রিসেল ফ্ল্যাট নিতে 45 লাখ টাকা গোনা লাগে, অথচ তোমরা 44,90,000 পেয়ে গেছো। আহা, 10,000 কমে গেছে, কত কম তাই না? মানে ওই যে 999 টাকা অফারের মতো আর কি। কম মনে হলো 1,000 টাকাই গোনা লাগে। ব্রোকারের মিষ্টি কথা তো বুঝতেই পারছেন। এদের ডাক পড়তেই সরকারি অফিসার কান্ধাকে রেগে বলে, বার্থ সার্টিফিকেট এনআইডির পেছনে থাকবে, আগে কেন দিয়েছো? এই কথা শোনা মাত্রই কান্ধা তার পকেট থেকে লিস্ট বের করে দেখে নেয় যে অফিসার যখন এমন আগে পিছনে স্টাপল করা নিয়ে হুদাই ঝামেলা করে, তখন সে অদৃশ্যভাবে 1,000 টাকা ঘুষ চায়। মানে এটা তাদের ঘুষ চাওয়ার কোড ওয়ার্ড আর কি। বেচারা কার্তিক বলে, নিজের যা ছিল তা কুড়িয়ে কাছিয়ে আপনাকে দিয়ে দিয়েছি, এমনকি আপনার কমিশনের টাকাটাও বন্ধু সমান থেকে ধার করে দিয়েছি, আমার কাছে আর টাকা নেই। কান্ধা এবার তার হাসি খুশি রূপ বদলে বলে, যাও গিয়ে টাকার ব্যবস্থা করো। শেষে উপায় না পেয়ে কার্তিক তার মানি ব্যাগ, ব্যাকপ্যাক থেকে কয়টা নোট আর মেলাগুলো কয়েন বের করে অফিসারের টেবিলে ফেলে দেয়। এত কিছুর পরও দেখা যায় 2টা কয়েন কম। তখন আর কি উপায়? কার্তিক মুদির দোকানদারের মতো 1 টাকার 2টা চকলেট ধরিয়ে দেয়। এটা কিছু হইল। এরপর আসে পাশের টেবিলে। সেখানের আপার সমস্যা হলো ফর্মে বল পেন দিয়ে না লেখে জেল পেন দিয়ে কেন লেখা হলো। কান্ধা আবারও তার মেনু কার্ড বের করে বুঝে যায় এই আপাকে 2,000 ঘুষ দিতে হবে। এখন এই দুই কাঙ্গাল কি করবে? আর উপায় না পেয়ে সোমান তার মাজার ধাগায় থাকা রূপার চেনটা দিয়ে কোনো মতে মিটমাট করে। ফাইনালি রেজিস্টারের কাছে আসলে রেজিস্টার বলে, কোনো সমস্যা নেই। হাসি খুশি মনে কার্তিক ফর্মে সাইন করতেই যাবে, তখন এই লোকটা কলম এগিয়ে দিতে গিয়ে পাশে থাকা লাল কালির বোতলটা ফেলে দেয়। ব্যাস, সব গেল। কার্তিক তো ভয় পেয়ে যায়। তখনই মুরুগান আরেকটা ফর্ম দিয়ে সাইন করতে বলে। মানে এই লোক আসলে ভালো মানুষ, কিন্তু ফর্মে সাইন করতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কার্তিক ভয় পেলেও সবার কথায় সাইন করতেই যাবে, তখনই বিদ্যুৎ চলে আসে। বেচারা তো টেনশনে পড়ে যায়। তখনই ফ্ল্যাটের আগের মালিক চাবি এগিয়ে দিতেই কার্তিক সেটা ধরতেই চাবিটা পড়ে যায়। কার্তিকের এই বিষয়গুলো একটুও সুবিধার মনে হয় না। না জানি এই বাসায় ওঠার পরে তার সাথে কি হবে। ফ্ল্যাট কিনেই কার্তিক বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসে তার ভালোবাসা অনুর বাবার কাছে, কিন্তু মেয়ের বাবা কি এত সহজে রাজি হয়? কার্তিক ভেলাচেরিতে কেন ফ্ল্যাট কিনলো তা নিয়ে উল্টা কথা শোনায়। এই লোকের আসল সমস্যা হলো কার্তিক আর সোমান এই বাসাতেই ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতো। সেই ভাড়াটিয়ার কাছে নিজের মেয়েকে দিতে সে নারাজ। কার্তিক তাকে বুঝিয়ে বলে, ছোটবেলা থেকেই আমার নিজের পরিবার বলতে কিছুই ছিল না, আমি সবসময় পরিবারের ভালোবাসার অভাব অনুভব করতাম। কিন্তু যেদিন থেকে অনু আমার জীবনে এসেছে, ওর হাসি আর দুষ্টমিতে আমার জীবনটা এমন ভাবে সাজিয়ে দিয়েছে যে আমি
পরিবারের অভাব আর অনুভব করিনি, তাই আজীবন আমি অনুর সাথেই থাকতে চাই। তাই বলে আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। সবার আশীর্বাদ নিয়েই আমি ওকে বিয়ে করে আপনাদের সাথে পরিবারের মতো থাকতে চাই। বাবা রেগে বলে, আমার অলরেডি একটা পরিবার আছে, তাই তুমি গিয়ে অন্য কোথাও পরিবার খুঁজতে পারো। বলেই অনুকে ডেকে জিজ্ঞেস করে, তুই কি এই ছেলেকে বিয়ে করবি? অনু কান্না করতে করতে এসে বলে, বাবা যে যাই বলুক না কেন, আমি কখনোই তোমার কথার অবাধ্য হব না। কার্তিকের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে অনুকে অনুরোধ করে বলে, তুমি কিসের ভয় পাচ্ছ, চলো আমার সাথে। পোল্টিবাজ অনু বলে, আমাকে মাফ করে দিও, বলেই তার ঘরে চলে যায়। অনুর বাবা কার্তিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কষ্টে দুঃখে বেচারা কান্না করতে করতে বাসায় আসে। বিষণ্ণ এক রাত কেটে সকাল হতেই দরজায় নকনক শুনে সোমান দরজা খুলতেই কিছু একটা দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। দৌড়ে এসে কার্তিককে টেনে ঘুম থেকে উঠিয়ে দরজায় আনে। কার্তিক আর সোমান হতবাক হয়ে দেখে পোল্টিবাজ অনু এবার একদম বউ সেজে নীললজ্জের মতো 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। কার্তিক রেগে বের হয়ে ছাদের আয়ের দিকে চলে গেলে নীললজ্জ অনু বলে, তুমি করছোটা কি? জলদি চলো, রেজিস্ট্রার অফিসে যেতে দেরি হয়ে যাবে। দেখো তো বউ সাজে আমাকে কেমন লাগছে। কার্তিক রেগে আগুন হয়ে জিজ্ঞেস করে, গতকাল বাবার সামনে বললে বিয়ে করবে না, তাহলে এখন এসব কি? অনু বলে, কাল বাবার সামনে অমন নাটক না করলে বাবা এসে তো আমাকে মারতো। তুমি আমার কষ্ট দেখতে না পেরে বাবার সাথে ঝগড়া করতে। এত ঝামেলার কি দরকার? যখন আমি ছোট্ট একটু নাটক করে পরের দিন ভোরে লুকিয়ে বের হয়ে পার্লারে গিয়ে সেজে তোমাকে আরামে বিয়ে করতে পারবো, আর বাবা আজ না হয় কাল এমনি আমাদের বিয়ে মেনে নিবে। কার্তিক অনুর পাগলামি দেখে হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে। অনু বলে, সব ছেড়ে তোমার কাছে এসেছি, আমাকে কষ্ট দিলে কিন্তু সোজা হাঁটা দিব। এরপর আর কি, দুজনে যার যার ফ্রেন্ডদেরকে নিয়ে এসে রেজিস্ট্রি ম্যারেজ করে। কার্তিক অনুকে নিয়ে আসে তাদের নতুন ফ্ল্যাটে। এরপর দুই পাগল মিলে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে তাদের ছোট্ট এই ফ্ল্যাট সাজাতে থাকে। কার্তিকের হঠাৎ টুলেট সাইন দেখতেই মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা, যখন সে অনুদের বাসায় ভাড়ার নোটিশ দেখে তাকাতেই সাদা সিধে অনুকে মুগ্ধ হয়ে রেখেছিল। আজ সেই মানুষটা তার আজীবনের সঙ্গী। অনু চার দেওয়ালের এই ঘরকে সুন্দর করে সাজিয়ে নেয়। একদিন সোসাইটি মিটিং এ ব্লক ইনচার্জের নাম লটারি করে ওঠানো হলে এফ ব্লকের কার্তিকের নাম ওঠে। সবাই খুশিতে হাততালি দেয়। ধীরে ধীরে ব্লকের সবার সাথে কার্তিকের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। একদিন সকালে অনু ব্রাশ হোল্ডার রেখে যেতেই টুথব্রাশ দেখতেই কার্তিকের মনে পড়ে একদিন সে দাঁত মাজতে মাজতে ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। অনু তখন রঙ্গুলি বানিয়ে ছবি তুলছিল। কার্তিক না দেখেই নিচে থুতু ফেললে অনুর প্রচুর রাগ হয়। তাই পরের দিন কার্তিক বের হতেই অনু তার সামনে রং মাখানো কাপড় ঝাড়া দেয়, আর বেচারার ফর্মাল শার্ট রঙে ভরে যায়। কার্তিক কিছুই বলে না। অনুর এবার কার্তিককে বেশ ভালোই লেগে যায়। পরের দিন কার্তিক বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে দেখে অনু তার দিকে একটা বল ছুঁড়ে মারে। ব্যাস, কার্তিক দেখে বলে অনুর নম্বর লেখা। আর এরপর থেকে শুরু হয়ে যায় রোজ কথা, একসাথে ঘোরাফেরা, মানে প্রেম একদম জমে ক্ষীর। এভাবেই ভালোবাসার জাদুতে ভরা সময়গুলোর কথা ভাবতে ভাবতেই তাদের সংসারের সোনালী দিনগুলো কাটতে থাকে। হঠাৎ এক গভীর রাতে জোরে বজ্রপাত হয়, আর বিদ্যুৎ তাদের ছাদে পড়ে বেশ খানিকটা ফেটে যায়। পাতা সেই স্থান থেকে বিদ্যুৎ ধীরে ধীরে ছড়িয়ে যায়। দুজন তখন আরামে ঘুমাচ্ছে, তাই কেউ সেটা লক্ষ্যই করে না। পরের দিন সকালে কার্তিক অফিসের জন্য বের হয়ে গেলে অনু ঘর ঝাড়ু দিতে থাকে। আলমারির নিচে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে আলমারির নিচে কি যেন একটা আছে। আবারও নিচ থেকে উকি দিতেই দেখে দেয়ালে এবড়ো থেবড়ো করে রঙের আঁচড় দেওয়া। তাড়াতাড়ি আলমারি সরিয়ে ভালো করে দেখে কার্তিককে কল দিয়ে বলে, তোমাকে একটা ছবি পাঠিয়েছি, ভালো করে দেখো তো। কার্তিক ছবি দেখে বলে, হয়েছেটা কি? অনু বেশ ঘাবড়ে বলে, আমাদের বেডরুমের আলমারির পেছনে কি যেন রং দিয়ে আঁকিয়েছে। আমরা যখন এখানে এসেছিলাম এই আলমারি আমি এখানে রেখেছিলাম, তখন তো দেওয়ালে এসব দেখিনি। কার্তিক বিষয়টাকে পাত্তা না দিয়ে বলে, আগের ফ্ল্যাটের মালিকের 2টা বাচ্চা ছিল, তারাই হয়তো এসব করেছে, আর তুমি লক্ষ্য করনি, তাই এসব নিয়ে অত ভাবা লাগবে না, পরে কথা হবে বলেই কল কেটে দেয়। তবু অনুর মনে একটা সন্দেহ থেকেই যায়। অনু চলে যেতেই দেখা যায় দেওয়ালে নতুন করে একটা লাল রঙের দাগ উঠছে। তাহলে কি অনুর সন্দেহই ঠিক? এদিকে টেক অফিসে
কিছুক্ষণ পর অনু গোসলে গেলে হঠাৎ দমকা এক বাতাস আসতেই টিভি একা একাই অন হয়ে যায়, অথচ রিমোট তার জায়গা থেকে নড়েইনি, এমনকি সোফায়ও কেউ বসা নেই। চ্যানেল একা একাই পরিবর্তন হতে থাকে। হঠাৎ কার্টুন চ্যানেলে আসতেই সাউন্ড ফুল হয়ে যায়। ওয়াশরুম থেকে অনু টিভির এত জোরে শব্দ পেয়ে বেশ ভরকে যায়। সে অবাক হয়ে ভাবতে থাকে টিভি কে চালালো। জলদি বের হয়ে এসে টিভিটা বন্ধ করে বিষয়টাকে অত পাত্তা না দিয়ে বেডরুমের দিকে যেতে গেলেই শোনে টিভি আবারও অন হয়ে গেছে। সামনের জানালা থেকে জোরে জোরে বাতাস আসছে। ভয়ে অনু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জলদি গিয়ে এবার টিভির কানেকশনটা বন্ধ করে বেডরুমে এসে চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবতে থাকে এসব আসলে কি হচ্ছে। তখনই আয়নায় কি যেন দেখে তার ভয়ে শরীর কাঁপা শুরু করে। ভালো করে সেদিকে তাকিয়ে জলদি উঠে আলমারির কাছে এসে গতকালের ড্রয়িং এর দিকে তাকাতেই লক্ষ্য করে কাল সেখানে শুধু একটা বাক্স আঁকা ছিল, এখন তো সেখানে ঘর আঁকানো, এমনকি ঘরের চালে F1 লেখা। অনু জলদি ছবি তুলে গতকালের ছবির সাথে মিলিয়ে দেখে দুইটা ছবি আলাদা। তার আর বুঝতে বাকি থাকে না এই ঘরটা আজই কেউ আঁকিয়েছে, অথচ সে এই বাসায় একা। রাতে অনু বাসার সামনের পার্কে চুপ করে বসে আছে। হঠাৎ কার্তিক তার কাঁধে হাত রাখতেই সে ভয়ে চমকে ওঠে। কার্তিক জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অনু মন খারাপ করে বলে, বাসার মধ্যে কেমন যেন ভয় করছিল, আমার মনে হয় আমি ছাড়াও ওখানে কেউ আছে। কার্তিক বলে, তুমি পরিবারকে ছেড়ে এসেছো, হয়তো এই জন্যই এমন মনে হচ্ছে। দেখো, আমার মতো মধ্যবিত্ত মানুষের জন্য একটা ফ্ল্যাট মানে অনেক কিছু, তুমি এটা বুঝবে না, কারণ তুমি তো সারা জীবন নিজের বাসায় থেকেছো। আমার জন্য এই বাসা একটা আবেগ। সারা জীবন আত্মীয়দের বাসায় থেকে এরপর ব্যাচেলার ভাড়া থেকে নিজেকে বন্দি মনে হতো, কিন্তু এই বাসায় নিজেকে স্বাধীন মনে হয়। অনু বলে, বুঝতে পেরেছি, তোমার বাসা নিয়ে কথা বলে অনেক বড় ভুল করেছি, এখন বাসায় চলো। বলেই দুজনে হেসে দেয়। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ছোট্ট এক বাচ্চা বিছানায় বসে গেম খেলছে। হঠাৎ সে সিলিং এর দিকে তাকাতেই লক্ষ্য করে ফ্যান একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে সুইচ বোর্ডের দিকে তাকাতেই দেখে সুইচ একাই অন হয়ে আলো জ্বলে উঠছে। আর ঠিক তখনই আলমারির দরজা একা একাই খুলে যায়। ভয়ে বাচ্চাটা রীতিমতো কাঁপতে থাকে, তবুও সাহস করে আলমারির কাছে এসে দরজা বন্ধ করে বিছানায় উঠতে গেলেই আলমারির দরজা একা একাই খুলে যায়। ভয়ে বাচ্চাটা পেছনে তাকাতেই আলমারিতে থাকা কাপড়গুলোকে একা একাই নড়তে দেখে তার তো ভয়ে মুখ হা হয়ে থাকে। জলদি গিয়ে কাপড় সরিয়ে পেছনে দেখতে যেতেই আলমারির দরজা বন্ধ হয়ে একা একাই লক হয়ে যায়। আলমারির মধ্যে বন্ধ হয়ে বাচ্চাটা জোরে জোরে তার মাকে ডাকতে থাকে। অনু তখন কিচেনে কাজ করছে। কাজ শেষ করে বেডরুমে এসে কাপড় গোছায়। দেখা যায় কিচেনে কল চালু হয়ে একা একাই পানি পড়ছে। তখনই প্রেসার কুকারের সিটি শুনে অনু দৌড়ে আসলে কলটা বন্ধ হয়ে যায়। অনু চুলা বন্ধ করে রান্নাঘর থেকে বের হলেই কল আবার একা একাই চালু হয়ে যায়। অনু কাপড় গোছাতে গোছাতে পানির শব্দ শুনতেই তার মনে পড়ে একটু আগেই সে কলটা বন্ধ দেখে এসেছে, তাহলে পানির শব্দ কেন হচ্ছে? দৌড়ে এসে দেখে পানির কল থেকে পানি পড়েই যাচ্ছে। অনু ভয়ে ভয়ে কলের কাছে যেতে গেলেই কলের নব একা একাই ঘুরে বন্ধ হয়ে যায়। ভয়ে অনু ছিটকে গিয়ে ক্যাবিনেটের উপরে বসে পড়ে। ভয়ে ভয়ে কলের দিকে তাকিয়ে থাকে। তখনই কলের নব একা একাই চালু হয়, আবার একা একাই বন্ধ হয়ে যায়। ভয়ে অনু হা হয়ে তাকিয়ে থাকে। রাত হতেই কার্তিক মিস্ত্রি এনে কল আর সুইচ বোর্ড বদলে দেয়। মিস্ত্রি বলে, কলের নব নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওটা একা একাই ঘুরে যাচ্ছিল, আর এ বাসার সুইচ গুলো পুরনো হওয়ায় ফ্লাকচুয়েট করছিল, আমি সব বদলে দিয়েছি বলেই টাকা নিয়ে চলে যায়। অনু কার্তিককে বোঝানোর চেষ্টা করে যে এই বাসায় তারা ছাড়াও কেউ আছে। কার্তিক তার কথাকে পাত্তা না দিয়েই চলে যায়। এদিকে মাহি নামের ছোট্ট বাচ্চাটা কম্বল পেঁচিয়ে বাবা রমেশ আর মা ভিজির সাথে হাসপাতালে এসেছে। আসলে সেদিন ওই আলমারিতে আটকে পড়ে সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ডক্টর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? মাহি ভয়ে ভয়ে বলে, আমাদের বাসায় ভূত আছে। ডক্টর বুঝিয়ে বলে, এসব তো শুধু কাল্পনিক বিষয়, বাস্তবে এগুলো হয় না। মাহি বলে, ভূত আসলেই হয়, আমাদের বাসায় দেখেছি। রমেশ বলে, আসলে আমরা কাজে বের হয়ে গেলে স্কুল ছুটি থাকায় মাহি সেদিন বাসায়
একাই ছিল। এরপর থেকেই ওই একটা কথাই বারবার বলছে। ডক্টর হঠাৎ রমেশকে চোখ টিপ দিয়ে বলে, মাহি যখন বলছে তাহলে নিশ্চয়ই এ কথা সত্য। মাহি, তুমি এরপর যখন এমন কিছু দেখবে তখন দেওয়ালে লিখে জিজ্ঞেস করবে যে এখানে কেউ আছে কিনা। যদি উত্তর দেয় তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি সত্যি বলছো, আর যদি উত্তর না দেয় তাহলে তুমি আর এসব বিশ্বাস করবে না, ঠিক আছে? মাহি বলে, ঠিক আছে। অনু সকালে সবজি নিতে সোসাইটির সবজিওয়ালার ভ্যানে আসলে সব মহিলাকে সেখানে দেখে বেশ সাহস করে নিমিতাকে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? আমাদের আগে যারা ওই ফ্ল্যাটে ছিল তারা কি কখনো বলেছে যে ওই ফ্ল্যাটে অদ্ভুত কিছুর উপস্থিতি আছে? মানে ওই ফ্ল্যাটে কোনো দুর্ঘটনা, যেমন কেউ নিজেকে শেষ করে দিয়েছে, অথবা কেউ কখনো কোনো আত্মাকে দেখেছে, এমন কিছু শুনেছেন? আমার কেন যেন মনে হচ্ছে ওই ফ্ল্যাটে কয়েকদিন যাবৎ অদ্ভুত কিছু ঘটছে। নিমিতা আর মমতা বলে, তুমি মনে হয় বেশি ভাবছো, ওখানে এমন কিছুই নেই, হয়তো সব ঘটনাগুলো কাকতালীয়। বলেই তারা চলে যায়। অনু যেতেই যাবে তখনই সবজিওয়ালা ডেকে বলে, তোমার কথা শুনে আমার হঠাৎ পুরনো একটা কথা মনে পড়লো। আসলে এরা সবাই নতুন এই বিল্ডিং এ উঠেছে, তাই জানে না, তবে আমি এখানে বিল্ডিং হওয়ার পর থেকেই সবজি বেচি। বহু আগে তোমাদের এই এফ ব্লকে একটা পরিবার থাকতো। হঠাৎ একদিন খুব ভয়ানক এক গাড়ি অ্যাক্সিডেন্টে তারা সবাই মারা যায়। এমনকি তখন বাবা, মা আর বাচ্চার লাশটাও পুলিশ খুঁজে পায়নি। সেদিন থেকেই এই ফ্ল্যাটটা বন্ধ ছিল। আশেপাশের লোকজন বলতো তারা প্রায়ই তাদের ফ্ল্যাটের দরজায় কাউকে নক করতে শুনতো, কখনো কান্নার আওয়াজ বা চিৎকার শুনতে পেত। এরপর থেকে কেউ তো ওই বিল্ডিং এ ঢোকার সাহসী পাচ্ছিল না, তাই উপায় না পেয়ে পুরোহিতকে এনে পূজা করানো হয়। এরপরেই সব স্বাভাবিক হয়ে যায়। এই কথা শুনে অনু ভয়ে ভয়ে তাদের ফ্ল্যাটের দিকে তাকাতেই দেখে তাদের বাসার ছাদটা ফাটা। ফ্ল্যাটে ফিরে অনু আলমারির পেছনে তাকাতেই ভয়ে রীতিমতো কাঁপতে থাকে, কারণ সেই বাচ্চার ড্রয়িং এর পাশে লেখা আমার ঘর, তার নিচে 3টা মানুষের ছবি আঁকিয়ে লেখা আমার পরিবার। ভয়ে অনু ডাইনিং এ এসে কার্তিককে কল দিতেই থাকে। দেওয়ালে তখন একা একাই ছোট একটা মেঘের ড্রয়িং ওঠে। কার্তিক কল রিসিভ করছে না দেখে অনু অস্থির হয়ে পায়চারি করতে থাকে। তখনই হঠাৎ ক্যাবিনেটের ড্রয়ার একা একাই খুলে গেলে অনু ভয়ে ভয়ে ড্রয়ারের কাছে এসে ভালো করে লক্ষ্য করতেই আচমকা সবগুলো ড্রয়ার একসাথে খুলতে আর বন্ধ হতে থাকে। অনু ভয়ে ছিটকে গিয়ে মেঝেতে পড়ে, কোন রকমে ঘষে ঘষে পেছনে সরে যায়। হঠাৎই জোরে বাতাস হতে থাকে, ডাইনিং এর চেয়ার নিচে পড়ে যায়, বাতাসে কাগজ আর টিস্যু উড়ে সারা ঘরে ছড়িয়ে যায়। বেলকনির দরজা জোরে বাড়ি খায়। অনু তো ভয়ে নিঃশ্বাস নিতেই ভুলে যায়। তখনই পেছনে টিভি একা একাই অন হয়ে যায়। সেদিকে তাকাতেই অনু দেখে রিমোটটা হাওয়ায় ভাসছে। অনু ভয়ে কোনো রকমে রুম থেকে বের হতেই যাবে, তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, এমনকি একা একা লকও হয়ে যায়। অনু বুঝে যায় এই ফ্ল্যাটে আত্মাদের মাঝে সে ফেসে গেছে। আর সহ্য করতে না পেরে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। খবর পেতে কার্তিক সোমানকে নিয়ে ছুটে বাসায় আসে। ততক্ষণে বিল্ডিং এর সবাই তাদের বাসায় চলে এসেছে। কার্তিক ছুটে এসে দেখে পুরো বাসা এলোমেলো হয়ে আছে, কিছু মহিলা সেগুলো গোছাচ্ছে। নিমিতা আর মমতা অনুকে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। কার্তিক জিজ্ঞেস করে, কি হয়েছে অনু? অনু তাকে বেডরুমের আলমারির পেছনে দেখতে বলে। কার্তিক ছুটে গিয়ে ড্রয়িংটা দেখে এসে বলে, মনে হচ্ছে কোনো বাচ্চা ড্রয়িং করেছে। তা কি এমন হয়েছে? হয়তো দেওয়ালের রং উঠে ড্রয়িংটা বড় হচ্ছে, এতে এত ভাবার কি আছে? তুমি আসলে এসব করে কি প্রমাণ করতে চাও? কখনো বলো ফ্যান, লাইট, টিভি একা একা অন হয়ে যাচ্ছে, কখনো বলো কেউ ট্যাপ ওপেন করে দিয়েছে। অনু কার্তিককে বুঝিয়ে বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? ওই সবজিওয়ালা বললো এফ ব্লকে একটা পরিবার ছিল যেখানে বাবা, মা আর বাচ্চা থাকতো, আর তারা হঠাৎ মারা যায়। আজ আলমারির পেছনে আমি 3 জনের ড্রয়িং দেখেছি। এই আত্মা আমাদেরকে এখান থেকে যেতে বলছে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। কার্তিক রেগে বলে, তুমি ভালো করে জানো এই ফ্ল্যাট আমি কত কষ্ট করে কিনেছি, তারপরও এসব কেন করছো? একটা সবজিওয়ালা কি বলে গেল তার কথায় তুমি আমাকে সব ছেড়ে দিতে বলছো? সমস্যাটা আসলে এই বাসার না, বরং তোমার। অনু রেগে বলে, এত কিছুর পরও বিশ্বাস করবে না তাই তো? ঠিক আছে, আমি এই বাসা নিয়ে আর কিছুই বলবো না। যখন এই বাসায় আমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে সেদিন তুমি আমাকে বিশ্বাস করবে। বলে রেগে রুমে গিয়ে দরজা আটকে দেয়। মমতা
সুজাতা আর নিমিতা কার্তিককে বুঝিয়ে বলে যে আমরা যখন এখানে এসেছিলাম অনু তখন অনেক ভয়ে ছিল, তোমার উচিত শান্ত হয়ে বসে ওর কথা শোনা, নাকি এভাবে ওকে দূরে সরিয়ে দেওয়া। অনু দরজার ওপাশে বসে কান্না করতে থাকে। সবাই চলে গেলে কার্তিক ভাবনায় পড়ে যায় যে অনু কি আসলেই সত্যি বলছে। বেশ রাতে কার্তিকের ঘুম ভেঙে যায়। সে অনুর উপর রাগ করে সোফায় ঘুমিয়ে গিয়েছিল। বেলকনির দরজা থেকে ঠান্ডা বাতাস আসছে। এটা দেখেই সে উঠে গিয়ে দরজা আটকে সোফায় বসে ফোনটা বের করে দেখতেই যাবে, তখনই তার গায়ে আবারও ঠান্ডা বাতাস লাগে। অবাক হয়ে বেলকনির দরজায় তাকাতেই দেখে দরজা খোলা। কার্তিক হতবাক হয়ে ভাবে এটা কিভাবে সম্ভব। তখনই ওয়াশরুম থেকে ফ্ল্যাশের শব্দ আসতে থাকে, এমনকি ওয়াশরুমের দরজাও আটকানো, অথচ বেডরুমে অনু আরামে ঘুমাচ্ছে। দরজা খোলার শব্দে কার্তিক অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখে দরজা আবার একা একাই বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি নব ঘুরছে। দ্রুত সেখানে গিয়ে দেখে মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেটা ধীরে ধীরে পাশের গেস্ট রুমের দিকে এগোচ্ছে। কার্তিক গেস্ট রুমের দরজায় দাঁড়াতেই দোলনা একা একাই দুলতে শুরু করে, যেন তাতে কেউ বসেছে। হঠাৎ দোলনা ঘুরে তার দিকেই থেমে থাকে, আর আচমকাই দোলনা জোরে জোরে দুলতে দুলতে কার্তিকের মুখের উপরে ঠাস করে দরজা লেগে যায়। কার্তিক বেচারা এতদিন অনুকে ঝাড়ি দিয়েছে, এবার তো ভয়ে পরের দিনই পুরোহিত ডেকে পূজা করায়। পুরোহিত সেই ড্রয়িং এর কাছে এক গ্লাস পানিতে লবণ দিয়ে বলে, যদি এই পানিতে লবণ না গুলে যায় অথবা মন্ত্রপুত এই নারকেল তার জায়গা থেকে সরে যায়, তাহলে বুঝতে হবে তোমাদের বাসায় কোনো দুষ্টু আত্মা আছে। সারাদিন কেটে গেলেও পুরোহিত দেখে লবণ ঠিকই পানিতে গুলে গেছে, আর নারকেলও তার জায়গা থেকে সরেনি। পুরোহিত অনু আর কার্তিককে বলে, এ বাসায় কোনো নেগেটিভ এনার্জি নেই, উল্টো আমি এখানে আসার পর একটা পজিটিভ এনার্জি অনুভব করছি। এরপরও যদি তোমাদের এখানে থাকতে ভয় হয় তাহলে মন্ত্রপুত ধাগা তোমাদের হাতে বেঁধে রাখো, বলেই পুরোহিত চলে যায়। দুইজন ভয়ে ড্রয়িং রুমে সোফার উপরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দরজায় বেল বাজতেই কার্তিক অনুকে উঠিয়ে দরজা খুলতে এগোয়, কিন্তু হঠাৎ একা একাই মেইন দরজার লক খুলতে দেখে দুইজনেই ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। দরজা খুলে দেখা যায় সেখানে কেউ নেই, এমনকি দরজা একা একা আটকে লকও হয়ে যাচ্ছে। তখনই তাদের পাশে আলো জ্বলে ওঠে। কার্তিক অনুকে বলে, দৌড়ে গিয়ে বেডরুম থেকে ফোন আনো, পুরোহিতকে কল দিতে হবে। অনু দৌড়ে যেতেই চিৎকার করে কার্তিককে বেডরুমে ডাকে। কার্তিক দৌড়ে এসে দেখে তাদের রুমের দেওয়ালে লেখা উঠেছে, এ বাসায় কেউ কি আছে। কার্তিক তো ভয়ে তখনই পুরোহিতকে কল করতে যায়। অনু বলে, এই আত্মা যেহেতু কথা বলতে চাচ্ছে তাহলে আগে উত্তর দিয়ে দেখো, হয়তো বোঝা যাবে যে সে আসলে কি চায়। কার্তিকের খুব ভয় হলেও দেওয়ালে মার্কার দিয়ে লেখে ইয়েস। কোনো উত্তর আসছে না দেখে কার্তিক পুরোহিতকে কল দিতেই যাবে, তখনই লেখা ওঠে, তোমার নাম কি। কার্তিক তো ভয়ে এগোবে না, তাই অনুয়ে মার্কার নিয়ে নিজের না বরং কার্তিকের নাম লিখে দেয়। আসলে এই লেখাগুলো লিখছে ছোট্ট মাহি। মাহি দৌড়ে গিয়ে বাবার মাকে বলে, তোমরা হেরে গেছো, আমার রুমে এসে দেখো ভূত আমাকে উত্তর দিয়েছে। মা এসে এসব দেখে উল্টা মাহিকেই বকা দেয় যে সে দেয়াল কেন নষ্ট করলো, আর বাবা হ্যাপি ভাব নিয়ে বলে, এসব ভূতটুতে আমি ভয় পাই না। তখনই দেওয়ালে লেখা ওঠে, হ্যালো আপনার নাম কি। এবার তো রমেশ আর বিজির ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। বিড়বিড় করে বলে, এক ভূতের সাথে 10 বছর সংসার করছি, আবার আরেকটা ভূত কেন আসলো। কোন রকমে সাহস করে রমেশ লেখে, আমার নাম রমেশ, তুমি কি চাও। রমেশের লেখায় 100 গন্ডা ভুল দেখে অনু হাসতে হাসতে বলে, চলো একে বলি আমাদেরকে 2 ভরি সোনা দিতে। কার্তিক রেগে বলে, ভয়ের জ্বালায় বাঁচতে পারছি না, আর উনি ভূতকে আলাদিনের জিন মনে করে বসে আছে। কার্তিক কাদো কাদো হয়ে লেখে, স্যার রমেশ দয়া করে এ বাসা ছেড়ে চলে যান। ভূত তাকে স্যার ডাকছে দেখে রমেশ খুশি হলেও বিজির রাগ হয়। সে বলে, বাসা ছেড়ে যাওয়ার কথা বলার একে। সে চিৎকার করে উঠতেই হঠাৎ একটা স্টিলের গ্লাস নিচে পড়ে গিয়ে ভয়ে 3 জন কোনায় গিয়ে কাচুমুচু হয়ে দাঁড়ায়। মাহি বলে, বাবা আমার মনে হয় ভূতের কোনো অপূর্ণ ইচ্ছা আছে, সেটা পূরণ করলেই সে চলে যাবে। ছেলের কথা মতো রমেশ জিজ্ঞেস করে, নিশ্চয়ই মরে যাওয়ার আগে তোমার কোনো ইচ্ছা অপূর্ণ ছিল, সেটা বলো।
এদিকে এরা দুইজন ভাবে এই আত্মা ওদের হয়তো জানেই মেরে ফেলবে, তাই ভয় লেখে, ভূত স্যার দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। ভূত নাম দেখে রমেশ রেগে বলে, আমরা এখনো বেঁচে আছি, ভূত তো আপনারা। কার্তিক লেখে, ভূত আপনারা আর আমরা বেঁচে আছি। এই কথা শুনে রমেশ মাথা ঘুরিয়েই পড়ে যায়। মাহি দৌড়ে গিয়ে ফ্যান চালাতেই কার্তিকদের রুমের ফ্যানও অন হয়ে যায়। কার্তিক রেগে বলে, ভূত তো আপনি, না হলে ফ্যান একা একাই কিভাবে অন হয়ে গেল? ভিজি ভয়ে ভয়ে লেখে, তার মানে কি আমরা এখানে ফ্যান চালালে ওখানেও ফ্যান অন হবে? এ কথা শুনে কার্তিক আর অনুর মুখ তো ভয়ে চুপসে যায়। তখনই ভিজিদের রুমের আলো জ্বলতে আর নিভতে থাকে। ভিজি লেখে, আমাদের রুমে আলো জ্বলছে আর নিভছে কেন? অনু লেখে, কারণ আমরা আমাদের রুমের আলো জ্বালাচ্ছি আর নেভাচ্ছি। এবার সব ভৌতিক রহস্যের জট খুলতে থাকে। মাহি তার মনের মাধুরী মিশিয়ে দেওয়ালে আঁকায় আর সেই ড্রয়িং দেখে অনু ভয় পায়। মাহি কিচেনের কল ছেড়ে পানি ভরে আর এদিকে অনু মনে করে কল একাই চলছে আর বন্ধ হচ্ছে। সেদিন মাহিদের বাসায় অন্য বাচ্চারা এসে ড্রয়ার আর চেয়ার নিয়ে তোলপাড়া শুরু করে দিলে অনু ভূতের কাজ মনে করে ভয়ে শেষ। রাতে মাহি ওয়াশরুমে গেলে কার্তিক কাউকে না দেখে পায়ের ছাপ দেখেই ভয়ে অজ্ঞান। এমনকি সেদিন অনু আলমারির দরজা আটকে দিলে বেচারা মাহি সেখানে আটকে যায়। তার মানে এতদিন এরা হুদাই ভূতের ভয়ে কাঁপছিল। এইটা কি হলো? কার্তিক দেওয়ালে দেখে আমাদের দুইটা ফ্ল্যাট কোন রহস্যময় শক্তিতে মিলে গেছে। আমাদের বাসা তো চেন্নাইয়ের ভেলাচেরির নার্মোগাই অ্যাপার্টমেন্টের এফ ব্লকের F1 এ। রমেশ হতবাক হয়ে বলে, আমরা তাহলে একই ফ্ল্যাটে আছি? এই কথা শুনে কার্তিক আর অনুর তো পুরো দুনিয়ায় ঘুরে যায়। দুই দল এবার ঝগড়া শুরু করে দেয় যে তারা আসলে F1 এ আছে। অনেকক্ষণ ঝগড়ার পর এবার তারা বুদ্ধি করে একে অপরের নম্বর নেয়, কিন্তু দুজনের নম্বরই ইনভ্যালিড। এবার তো দুই পক্ষই রেগে যায়। উপায় না পেয়ে তারা অ্যাপার্টমেন্টের পার্কিং লটে দেখা করার সিদ্ধান্ত নেয়। দুই পরিবার হুড়মুড় করে দৌড়ে পার্কিং এ এসে সারা জায়গায় খুঁজে খুঁজে দেখে, অথচ কেউ কাউকেই পায় না। এমনকি রমেশরা তো বৃষ্টিতে কাক ভেজা হয়ে খোঁজে, তাও কাউকে পায় না। কিন্তু মজার বিষয়, কার্তিকদের এখানে বৃষ্টি হচ্ছে না। রমেশ এবার রেগে এসে লেখে, 15 মিনিট বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাদেরকে খুঁজেছি, তোমরা আসোনি কেন? বৃষ্টির কথা শুনে কার্তিকরা হতবাক হয়ে বলে, এখানে তো কোনো বৃষ্টি হচ্ছে না। কেউ কিছুই বুঝতে পারে না। তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে কার্তিক জিজ্ঞেস করে, আজ কত তারিখ? রমেশ বলে, 30 সেপ্টেম্বর। কার্তিক দেখে ঘড়িতে 30 সেপ্টেম্বরই লেখা। এখানেও তো 30 সেপ্টেম্বর 2022। ওখানে কত বছর চলছে? রমেশ আর ভিজির চোখ তো একদম ছানা বড়া হয়ে যায়। তারা ভয়ে ভয়ে লেখে 2012। মানে কার্তিকরা 10 বছর ভবিষ্যতে আছে। এবার প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? কার্তিক লেখে, তোমরা সত্যি বলছো কিনা জানি না, তবে এটা সত্যি হলে আমরা একই ফ্ল্যাটে, তবে দুইটা আলাদা টাইম লাইনে আছি। এসব অবশ্য ভিজি আর রমেশ বিশ্বাস করে না, তাই কার্তিক আর অনুকে ভূত মনে করে যত রকমের দেব দেবী আছে তাদের পূজা করে দেওয়ালে হলুদ, সিঁদুর, এমনকি জুতার মালা রেখে মন্ত্র পড়তে থাকে। পাগলের যা কাজবাজ আর কি। কার্তিক দেওয়ালে এসব দেখে রেগে পানি মেরে সব ধুয়ে মুছে ফেলে জিজ্ঞেস করে, কতবার বলবো যে আমরা ভূত না? আমরা সত্যি 2022 সালে আছি। বলে গুগল ঘেটে বলে, কাল তোমাদের সিএম কালীমুথু হার্ট অ্যাটাক করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হবে। 12B বাস মাউন্ট রোডের নালায় পড়বে। অস্ট্রেলিয়ার সাথে খেলায় ধোনি শেষে 6 মেরে ইন্ডিয়াকে জিতিয়ে দিবে। এইগুলো সত্য হলে তোমাদেরকে বিশ্বাস করতেই হবে যে আমরা সত্যি 2022 থেকে কথা বলছি। পরের দিন সকাল হতেই রমেশ তার ইলেকট্রনিক্সের দোকানে বসে আর ভিজি শাড়ির দোকানে এসে রেডিওতে কান পেতে থাকে। কিন্তু সারা দিন কেটে গেলেও এই 3টা খবরের কোনোটাই শুনতে পায় না। তাই ভিজি রমেশকে কল দিয়ে বলে, একটা খবরও তো সত্যি হলো না, এখন কি করব? রমেশ বলে, বাসায় চলো, তারপর ভাববো। এদিকে কার্তিক আর অনু তো চিন্তায় নখ কামড়াচ্ছে। তখনই হঠাৎ ঘরের বেল এক নাগারে বাজতে শুনে তারা জলদি দেওয়ালের কাছে আসে। দেওয়ালে রমেশ বলে, তোমরা যা বলেছো সব সত্যি হয়েছে। আসলে দুপুরে রমেশ যখন ভিজির সাথে কথা বলছিল তখন সিএম এর লোকেরা এসে বলে, সিএম হার্ট অ্যাটাক করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি, আর তুমি দোকান খুলে রেখেছো। ভিজি আর মাহিকে নিয়ে বাসায় ফেরার পথে জ্যামে বসে থাকতে থাকতে এক লোক বলে, সামনে 12B বাস নালায় পড়ে গেছে, এই জন্যই এত জ্যাম। রাতে টিভির দোকানের সামনে এসে দেখে ধোনি লাস্ট বলে 6 মেরে ইন্ডিয়াকে জিতিয়েছে। রমেশ অবাক হয়ে কার্তিককে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? রমেশ বলে, নেটে ওই আজকের তারিখের বিশেষ খবর সার্চ করে পেয়েছি। তাছাড়াও 12B বাস যেদিন নালায় পড়েছিল আমি তখন ওই রাস্তায় পিৎজা ওয়ার্ল্ডে পার্ট টাইম জব করতাম। তোমাদের সিএম 1 মাসের মধ্যেই মারা যাবে, তাই পুরো শহরে দাঙ্গা শুরু হয়ে যাবে, আর এই দাঙ্গার জন্য আমার কলেজ 1 মাস বন্ধ ছিল। রমেশ বলে, মেনে নিলাম তোমরা 2022-এ
আছো। কার্তিক বলে, আমরাও বিশ্বাস করেছি তোমরা 2012 সালে এই ফ্ল্যাটে ছিলে, কারণ আমরা এই বিল্ডিং এর পুরোনো বাসিন্দাদের ম্যাগাজিনে তোমাদের সবার ছবি দেখেছি। এখন প্রশ্ন হলো এই দুই টাইমলাইন মিলল কিভাবে? দুই পরিবার এবার তাদের পরিচিত দুই সায়েন্টিস্টকে ডাকে। এডি বলে, এই ঘটনাকে বলা হয় টেসারেক্ট। এই দুনিয়াকে আমরা 3টা ডাইমেনশনাল স্পেসে মানে ত্রিমাত্রায় ভাগ করি, যাদেরকে বলা হয় এক্স, ওয়াই, জেড। তবে এছাড়াও আরো একটা ডাইমেনশন আছে যার নাম টেসারেক্ট। বিজিদের বিজ্ঞানী বলে, সময় আর স্থান একে অপর থেকে যত দূরে থাকুক না কেন, এই টেসারেক্ট তাদেরকে একটা ওয়ার্ম হোল দিয়ে সংযুক্ত করে। একটা কাগজের দুই কোণায় 2012 আর 2022 লেখে বলে, এই দুই সময় মানে পয়েন্টের মাঝে 10 বছরের গ্যাপ আছে। যদি আমরা কাগজটাকে ভাঁজ করে দুই কোণা একসাথে করে দিই, তখন এই দুইটা সময় একে অপরের কাছে চলে আসে, আর এটাকেই বলা হয় টেসারেক্ট। এই জন্যই ওখানে যে পরিবর্তন হচ্ছে সেটা এখানেও হচ্ছে। তোমরা দুইটা আলাদা টাইমলাইনে থাকলেও কোনো একটা সায়েন্টিফিক কারণে তোমাদের দুই টাইমলাইন একসাথে মিশে গেছে, ফলে তোমরা এখন একই টাইম স্পেসে আছো। ভিজি তো ভয় পেয়ে যায়। এই বাসায় যদি কার্তিক আর অনুও থাকছে, তারা তাদেরকে দেখতে পাচ্ছে না, মানে ভিজি সোনা গয়না সব এবার চুরি করে নিবে। বিজ্ঞানী বলে, তোমাদের দুই পরিবার কেবল সেসব জিনিসই ধরতে পারবে যেগুলো তোমাদের মধ্যে কমন, যেমন এ বাসার সুইচ বোর্ড, দরজা, পানির কল, ওয়ালেট, ফার্নিচার, সোফা, এসব আর কি। তোমাদের কখনো সামনাসামনি দেখা হবে না, তাই তোমরা শুধু দেওয়ালের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এসব কিভাবে হলো। এডি বলে, আমাদের পক্ষে এই টেসারেক্টটাকে তৈরি করা সম্ভব না। এটাকে বানাতে হলে খুবই শক্তিশালী নেগেটিভ শক্তির দরকার হয়, যেমন বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো। এবার মনে পড়েছে ওই যে কার্তিকরা এ বাসায় ওঠার পরে এ বাসায় বিদ্যুৎ পড়েছিল, তারপর থেকেই দুই টাইমলাইন মিলে গেছে। এডি বলে, এটা আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব না, তাই একটাই উপায়, এই বাসা ছেড়ে যেতে হবে, না হলে অদৃশ্য এক পরিবারের সাথে মিলে মিশে থাকতে হবে। তার মানে আজ থেকে তোমরা এখন অদৃশ্য হাউসমেটস, আর তোমাদের বাসার নিয়ন্ত্রণ আর এক পরিবারের হাতে। কেউ তো আর এত সহজে বাড়ি ছাড়বে না। ব্যাস, এরপর আর কি? রমেশ সকালে পটি করতে গেলে কার্তিক শাওয়ারে যায়। ফ্লাশের শব্দে কার্তিক রেগে বের হয়ে যায়, আর শাওয়ার চলছে দেখে রমেশ রেগে বের হয়। একজন টিভিতে সিরিয়াল দেখলে আর একজন টিভিতে প্রবচন শোনে। কিছুক্ষণ চ্যানেল নিয়ে মারামারি করে অনু এবার রেগে টিভি বন্ধ করে দেয়। ভিজি ঘর ঝাড়ু দেওয়ার জন্য টেবিল উঁচু করতেই কার্তিকের ল্যাপটপ পড়ে যায়। ভিজি টেবিল সোজা করতেই টেবিলের নিচে পড়ে কার্তিকের ল্যাপটপটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এদিকে অনু যখন পুরো ঘর বাড়ি মুছে একটু হাফ ছেড়ে বাঁচে, তখনই মাহি পুরো ঘরে দৌড়াদৌড়ি করে সব নষ্ট করে দেয়। অনু কিচেনের সুইচ অন করতেই অপরদিকে ভিজির ব্লেন্ডার অন হয়ে যায়। এদিকে রমেশ খাওয়ার সময় টেবিলের ডাল পড়ে গেলে কার্তিকের অফিসের ফাইলগুলো নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী রাতে একসাথে ঘুমাতে গেলে তখনই মাহি তার খাটে পি করে দেয়। ব্যাস, আর ড্রয়িং রুমে ঘুমাতে গেলেই ভিজি তখন প্রবচন ছেড়ে দিয়ে পূজা শুরু করে দেয়। ব্যাস, বাড়ির সব কাণ্ড কারখানার জন্য কার্তিক রাতে দিনে কখনোই ঘুমাতে পারে না, আর অফিসে এসে ঝিমানোর কারণে বসের বকা খেতে থাকে। এভাবে একদিন ঘুমের কারণে অফিসে নতুন লঞ্চ করা রোবটটা পুড়ে নষ্ট হয়ে যায়। কার্তিককে তো চাকরি থেকে বেরি করে দেয়। অনু ভিজিকে বলে, শুধুমাত্র তোমাদের কারণে আমার স্বামীর চাকরি চলে গেছে। ভিজি বলে, তোমার স্বামী যদি অফিসে গিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে সেই দায় কি আমাদের? নিজের স্বামীকে ফোন না টিপে ঠিক মতো ঘুমাতে বলো। অনু বলে, বেশি কথা বললে ঘুষি দিয়ে তোমার মুখ ভেঙে দেব। ব্যাস, দুই মহিলার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর স্বামীদের তো মাথায় হাত। সেদিন রাতে বিছানায় ঘুমাতে গিয়ে ভিজি খেয়াল করে রমেশ বিছানায় নেই। ভিজি বেলকনিতে এসে রমেশকে জিজ্ঞেস করে, না ঘুমিয়ে এখানে কি করছো? রমেশ বলে, আমার মনে হয় এই বাসা ছেড়ে চলে যাওয়া উচিত। আমাদের কারণে ওই পরিবারের অনেক কষ্ট হচ্ছে। ভিজি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের জমানো সবকিছু দিয়ে এই বাসা কিনেছি। আমরা যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে গ্রামের সবাই আমাদেরকে নিয়ে মজা করবে। আমরা দিন রাত এক করে কাজ করেছি শুধুমাত্র এই বাসাটা কেনার জন্য। আমাদের ছেলেকে ঠিকমতো সময় দিতে পারিনি। শাড়ির দোকানে প্রতিদিন 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি এখন ঠিকমতো হাঁটতেও পারি না। তোমার যদি ইচ্ছা হয় তুমি বাড়ি ছেড়ে যেতে পারো, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। পরের দিন সকালে রমেশ বাসার মেইন সুইচ অফ করে ফ্যানের লাইনটা ঠিক করছিল। ঠিক তখনই অনু বাসায় ফিরে দেখে বাসার সব লাইট বন্ধ। লাইটের সুইচ দিয়ে বলে, হয়তো কারেন্ট চলে গেছে। পাশের বাসায় টিভি চলার শব্দ শুনে অনু নিমিতাকে ডেকে আনলে দুজন মিলে কি সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে। অপরদিকে রমেশের হাত থেকে কেবল কাটার পড়ে গেলে রমেশ দাঁত দিয়েই তার কাটতে শুরু করে দেয়। অনু খেয়াল করে মেইন সুইচ অফ, তাই সে মেইন সুইচ অন করে দেয়, কিন্তু ততক্ষণে রমেশের কেবল কাটা শেষ। বেচারা এ যাত্রায় কোনো মতে বেঁচে যায়। অনু মেইন সুইচ অন করতে খেয়াল করে মেইন
মেইন সুইচ বোর্ডের উপরে কিছু একটা লেখা। সেখানে লেখা আছে সকাল 11:30টার আগে মেইন সুইচ অন করবে না। অনু সাথে সাথেই মেইন সুইচ অফ করে দেয়। এদিকে রমেশের দাঁতের সাথে তার আটকে গেছে। ঠিক তখনই দরজা খুলে কার্তিক ভেতরে আসে। দরজা খোলা দেখে রমেশ বুঝতে পারে নিশ্চয়ই কার্তিক আর অনু ঘরে এসেছে। এদিকে রেডিওতে গান হচ্ছে, তোমার ভালোবাসার কারেন্ট আমার পুরো শরীরে দৌড়ে বেড়াচ্ছে। কার্তিক আর কিছু না বুঝে মেইন সুইচ অন করে দিতেই রমেশের পুরো শরীরে সত্যি সত্যি ভালোবাসার কারেন্ট দৌড়াতে শুরু করে দেয়। পুরো বাড়িতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের লাইনগুলো পুড়ে যায়। রমেশের কথা শুনে বিজি তাড়াতাড়ি হাসপাতালে আসে। ডক্টর জানায় কারেন্টের শক লাগার কারণে তার মাথায় আর ঘাড়ে বেশ আঘাত লেগেছে। ভোল্টেজ কম ছিল, সে কারণে এখনো বেঁচে আছে। বিজি রমেশকে জিজ্ঞেস করে, তুমি তো কাজে গিয়েছিলে, তাহলে আবারও বাসায় ফিরে গেলে কেন? রমেশ বলে, আমি আসলে কারেন্টের লাইন চেঞ্জ করে ওই পরিবারকে সাহায্য করার চেষ্টা করছিলাম, তখনই এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বিজি বলে, এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি জেনে বুঝে মেইন সুইচ অন করেছে? বিজি রেগে মাহিকে বলে, এটা নিশ্চয়ই তোর কাজ। মাহি বলে, আমি কিছুই করিনি, বাবা সুইচ বোর্ডের উপরে মেইন সুইচ অন না করার জন্য লিখে রেখেছিল, কিন্তু তারপরও ওরা সুইচ অন করার কারণে বাবা ইলেকট্রিক শক খায়। অপরদিকে বাসার মধ্যে অনু আর কার্তিক চিন্তা করছে নিশ্চয়ই বাসার কারো ক্ষতি হয়েছে। তখনই বিজি রেগে বাসার দরজা খোলে। এত জোরে দরজা খোলার শব্দ শুনে কার্তিক আর অনু বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়ে গেছে। বিজি রেগে বলে, আজ তোমাদের কারণে আমার স্বামী মারা যেতে পারত। সে মেইন সুইচের উপরে লিখে রাখার পরও তোমরা কেন মেইন সুইচ অন করেছো? তোমরা ইচ্ছা করে এমন করেছো, ভেবেছো আমার স্বামী মারা গেলে সব শেষ হয়ে যাবে। তোমরা আসলে এই বাড়ির জন্য অভিশাপ। যেদিন তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে সেদিনই এই অভিশাপ থেকে মুক্তি পাবো। কার্তিক দেওয়ালে কিছু একটা লিখতে গেলে অনু বলে, এখন আর লিখে কি করবে? ওরা যা বুঝেছে বুঝতে থাকুক, কারণ ওরা রেগে আছে, এখন বুঝিয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় এই বাসাটা বেঁচে দেওয়াটাই ভালো। না জানি ভবিষ্যতে আরো কত সমস্যা আসবে। যদি আজ রমেশ মারা যেত তাহলে আমরা কি উত্তর দিতাম? ওদের বাসায় ছোট একটা বাচ্চা আছে, তাই বড় কোনো ক্ষতি হওয়ার আগেই এই বাসাটা বেঁচে দাও। তখনই মাহি তাদের দুজনকে বলে, বাবা আমাকে বলেছিল এই বিষয়টা গোপন রাখতে, কিন্তু আমি ভুল করে মাকে বলে ফেলেছি। কার্তিক বলে, তোমার মায়ের চিৎকার শুনে সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাহি অনুকে বলে, তুমি আমার মা, বন্ধু হয়ে গেলে তো ঝামেলাই মিটে যায়, তাহলে আমরা সবাই মিলে ভালোভাবে একসাথেই থাকতে পারি। মাহি চলে গেলে অনু বলে, আমরা যদি ওদের সাথে থাকতে পারতাম তাহলে ভালোই হতো, কিন্তু এটা ওদের জন্য অনেক বিপজ্জনক। অন্তত এই বাচ্চার জন্য আমাদের এই বাসা ছেড়ে দিতে হবে। পরের দিন সকালে কার্তিক ব্যাংকে গেলে তারা জানায় বাসার লোন শোধ করতে হলে কমপক্ষে 45 লাখ টাকায় বাসাটা বেচতে হবে। কার্তিক বলে, আমি তো 30 লাখ টাকা লোন নিয়েছি, তাহলে এত টাকা শোধ করতে হবে কেন? মেধা জানায় লোন 30 লাখ হলেও বাকিটা ইন্টারেস্ট আর বিভিন্ন ফি দিতে হবে। কার্তিক অনেকভাবে বাসা বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কেউই 20 লাখ টাকার উপরে দামই বলে না। একদিন সোমান কল দিয়ে জানায় নতুন একজন বায়ার পাওয়া গেছে, সে আগামীকাল বাসা দেখতে আসবে। সেই কারণে অনু বিজির পরিবারকে জানায় রবিবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত তারা যেন বাসার বাইরে থাকে। কিন্তু বিজি অনুর কথায় রাগ করে চলে গেলেও রমেশ জানায় তারা সে সময় বাসার বাইরেই থাকবে। রবিবার বিকালে বাসা দেখতে আসা লোকটা বলে, তোমরা 1 মাস আগেই এই বাসা কিনেছো, তাহলে এখন বেচছো কেন? সোমান বলে, আসলে ও বিদেশে একটা চাকরি পেয়েছে, সেই কারণে টাকার দরকার। কিন্তু লোকটা বলে, তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না, নিশ্চয়ই এই বাসায় কোনো একটা ঝামেলা আছে। লোকটা বাসায় এসে সবকিছু ঘাটাঘাটি শুরু করে দেয়। তবে সেটাকে ঘাটাঘাটি না বলে একটা তাণ্ডব বলে ঠিক হয়। সবকিছু এমন ভাবে টানাটানি করতে থাকে যে কখনো দরজার হাতল খুলে আসে, কখনো তার দাপাদাপিতে টাইলসই ফেটে যায়। এদিকে 6টা বেজে যেতেই রমেশ তার পরিবারকে নিয়ে বাসায় ফিরে আসে। তারা দরজা খুলে ঘরের ভিতরে ঢুকতেই অনু বলে, সর্বনাশ, ওরা বাসায় ফিরে এসেছে। রমেশ ওয়াশরুমে ঢোকার জন্য বারবার দরজা খোলার চেষ্টা করলে বাসা কিনতে আসা লোকটা ওয়াশরুমের দরজা খুলে কার্তিককে বলে, কি সমস্যা, ধাক্কাচ্ছ কেন? তখনই ওয়াশরুমের কমোড ফ্লাশ হলে লোকটা বলে, কি ব্যাপার, ফ্লাশ একাই হলো কিভাবে? অনু বলে, আমাদের ওয়াশরুমে একটা সেন্সার আছে, যখনই আমাদের ওয়াশরুমের কাজ শেষ হয়ে যায় তখন সে নিজে নিজেই ফ্লাশ হয়ে যায়। লোকটা হাত ধুতে গেলে পানি চালু হয়ে যায়। লোকটা এবার বড় বড় চোখ করে বলে, এখানেও কি সেন্সার? ফ্যান আর লাইট একাই চালু হয়ে গেলে লোকটা বলে, বাপরে বাপ, তোমাদের পুরো বাসায় দেখি সেন্সর লাগানো। এখন বুঝতে পেরেছি তোমরা এই বাসার দাম 45 লাখ টাকা কেন বলেছ। এই বাসা তোমরা কাউকে বেচবে না। এত হাই টেকনোলজির বাসা আমি জীবনেও দেখিনি। আসল কাহিনীটা বেচারা জানে না। তো যাই হোক, লোকটা যখন 10 লাখ টাকার একটা অ্যাডভান্স চেক কার্তিকের হাতে দিতেই যাবে তখনই হঠাৎ করে ঘরের দরজা খুলে যায়। আসলে আজ মাহির জন্মদিন, তাই পাড়া প্রতিবেশী সবাই রমেশের বাসায়
বাসায় এসেছে মাহি জন্মদিন পালন করতে। একা একাই দরজা খুলতে দেখে লোকটা বলে, কি ব্যাপার, দরজা একা একাই খুললো কিভাবে? তখন একটা বাচ্চা ছেলে বসার জন্য চেয়ার টান দিয়ে এনে লোকটার সামনে রাখে। লোকটা অবাক হয়ে বলে, তোমরা কি চেয়ারেও সেন্সর লাগিয়ে রেখেছো? সোমান তখন লোকটাকে ঘরের ভেতরে দিয়ে বলে, আপনি এই ঘরে থাকেন, আমরা একটু সেন্সরটা ঠিক করে আসি। কিন্তু লোকটা ঘরে ঢুকে দেওয়ালে সব লেখাগুলো দেখে ফেলে। তখনই ভিজি কলিং বেল বাজিয়ে সিগন্যাল দেয় যে দেয়ালে সে কিছু লিখবে। ভিজি দেয়ালে লেখে, তোমাদের বাসার মেহমান কি এখনো আছে? আসলে আমরা মাহি জন্মদিন পালন করব। সাথে সাথে লোকটা ভূত ভূত বলে চিৎকার করতে করতে দৌড়ে পালায়। এটা দেখে কার্তিক রেগে চেয়ার তুলে আছাড় দেয়, কিন্তু সেই চেয়ারের উপরে মাহির জন্মদিনের কেক রাখা ছিল। কার্তিক সোমানকে নিয়ে বাগানে বসে আছে। তখন একটা লোক এসে বলে, আমার দুলাভাই কানাডায় থাকে, সে এই অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট কিনতে চায়, যদি তুমি চাও আমি তার সাথে কথা বলতে পারি। কার্তিক রাজি হলে লোকটা বলে, তাহলে তুমি তোমার বাসার কয়েকটা ছবি আমাকে পাঠিয়ে দিও। পরের দিন কার্তিক আর সোমান বিছানার উপরে বসে বাসার সব ডকুমেন্ট রেডি করছে। অপরদিকে ঠিক তখনই রমেশ গুনগুন করে গান গাইতে গাইতে বিছানার উপরেই কাপড় চোপড় আয়রন করছে। একটা কল আসায় কার্তিক বিছানার উপরেই ডকুমেন্ট গুলো রেখে বাইরে চলে যায়। অপরদিকে তখনই রমেশের বাসায় গ্যাস সিলিন্ডার নিয়ে একটা লোক আসে। সোমান বিছানা থেকে উঠে যাওয়ার সময় আয়রনটা পড়ে যায়। কিছুক্ষণ পর আয়রন গরম হয়ে গেলে বিছানায় আগুন ধরে যায়, আর সেই সাথে সাথে কার্তিকের বাসার সব ডকুমেন্টস পুড়ে যায়। বাসার ভিতরে ধোঁয়া দেখে তাড়াতাড়ি সবাই ছুটে আসে, কিন্তু ততক্ষণে বাসার সব ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে গেছে। তখনই রমেশ দেয়ালে লেখে, আমি ভুল করে আয়রন বিছানায় রেখে চলে গিয়েছিলাম, এই জন্য আগুন ধরে গেছে। এই দুজন নিরুপায় হয়ে দলিলগুলো নিয়ে সেই লোকের কাছে গেলে লোকটা বলে, এখন বাসা কেনার কথা চলছে, এই সময় তোমার বাসায় আগুন ধরে গেল, আমার দুলাভাই আর বোন ওই বাসা আর কিনতে চায় না। লোকটা চলে যেতেই অনু একটা ব্যাগ এনে বলে, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আমরা আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না। কার্তিক তবুও বাড়ি ছাড়তে রাজি না হলে অনু বলে, তোমার থাকার দরকার হলে তুমি থাকো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি চাইলে এই বাসায় বেচতে পারবে না, কারণ সব কাগজপত্র পুড়ে গেছে। তুমি কি বুঝতে পারছো না, ওরা আমাদেরকে এই বাসায় থাকতেও দিবে না আর বিক্রি করতেও দিবে না। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলেছি, ওদের কাছে গিয়ে মাফ চাইলেই সব ঠিক হয়ে যাবে। কার্তিক রেগে বলে, তাদের কথা মতো আমি নাকি তোমাকে বিয়ের পরে রাস্তায় এনে রেখেছি, এখন যদি আমরা তাদের বাসায় গিয়ে উঠি তাহলে আমাদের বাকি সম্মানটুকু হারিয়ে যাবে। আমার কাছে চাকরি নেই, হাতে কোনো টাকা নেই, ধরতে গেলে এই বাসাটাও নেই, সেই কারণেই কি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? অনু কার্তিককে কষে এক চড় মেরে বলে, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি, এটাই আমার ভুল, আজকের পরে তুমি আমার সামনে আর কখনোই আসবে না। অনু চলে গেলে কার্তিক বাসার ভিতরে এসে কান্না করতে করতে রমেশদেরকে বলে, এবার নিশ্চয়ই তোমরা অনেক খুশি হয়েছো, আমাদেরকে এই বাসা থেকে বের করে দেওয়ার জন্য যে প্ল্যান বানিয়েছিলে তা সাকসেস হয়েছে। অনু আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর এখানে থেকে কি করব? রাতে কার্তিক কান্না করতে করতে সোমান আর এডিকে বলে, আমার চাকরি চলে গেছে, বাড়িটাও হয়তো চলে যাবে, আমার আর কিছুই থাকবে না, কিন্তু তবু আমার দুঃখ নেই। দুঃখ এক জায়গায় যে অনু আমাকে ছেড়ে চলে গেল, এর আগেও তো ওই বাসায় অনেক পরিবার ছিল, তাদের সাথে তো এসব কিছুই হয়নি। এই কথা শুনে এডি বলে, রমেশের পরিবার যদি এর আগে ওই বাসার অন্য কারোর সাথে যোগাযোগ না করে তাহলে নিশ্চয়ই রমেশের পরিবারের সাথে কার্তিকের কোনো না কোনো সম্পর্ক আছে। ওই পরিবার কি এখনো মানে 2022 সালেও বেঁচে আছে কিনা তার খোঁজ বের করতে হবে। তাদের সাথে যোগাযোগ করতে পারলে নিশ্চয়ই কোনো না কোনো সমাধান বের হবে। 2012 সালে রমেশের পরিবার কোথায় গেছে, তাদের সাথে কি হয়েছে, তারা বেঁচে আছে নাকি মারা গেছে, আর মারা গেলেও কিভাবে মারা গেছে, সব খুঁজতে হবে। যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই তাহলে ওই বাসার রহস্যটাও বের করতে পারবো। পরের দিন সকালে কার্তিক তাদের প্রতিবেশীকে রমেশের পরিবারের ছবি দেখালে লোকটা বলে, এরা তো 12 বছর আগে তোমার ফ্ল্যাটেই থাকতো। কার্তিক জিজ্ঞেস করে, তারা এখন কোথায় আছে আর কি করছে, আপনি কিছু বলতে পারবেন? লোকটা বলে, আমি তখন কানাডায় চলে গিয়েছিলাম, 3 বছর পর ফিরে এসে তাদেরকে আর পাইনি। 2015 সালের বন্যার পর অনেক পরিবার তাদের ফ্ল্যাট বিক্রি করে এখান থেকে চলে গেছে। তবে তারামণিতে রমেশের একটা ইলেকট্রনিক্স এর দোকান ছিল। রমেশের দোকানে গেলে সেখানে বর্তমান মালিক বলে, আমি 30,000 টাকা দিয়ে তার কাছ থেকে দোকানটা কিনে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এসে দোকানে টাকা নিতে আমার সাথে আর দেখা করেনি। রমেশের স্ত্রী ভিজি যে দোকানে কাজ করতো, কার্তিক সেই দোকানে গেলে দোকানের মালিক বলে, হঠাৎ একদিন ভিজি কাজ ছেড়ে চলে যায়, আমি তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাকে আর খুঁজে পাইনি। রমেশ যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করেছিল কার্তিক তাদের সাথে দেখা করতে যায়। লোকটা বলে, রমেশ আমার কাছে খুব অল্প দামে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিল, সে সময় তার নাকি খুব বিপদে ছিল, কি ধরনের বিপদ তা আমি জানি না, তবে তারা বাসার কোনো জিনিসপত্র সাথে নিয়ে যায়নি, সেগুলোই আমি এতদিন ব্যবহার করতাম, তারপর সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। রমেশের প্রতিবেশীর সাথে দেখা করতে গেলে সেই মহিলা বলে,
বলে ওরা খুবই ভালো ছিল, কখনো কারোর সাথে ঝগড়া করতো না। কার্তিক রমেশের একজন বন্ধুর খোঁজ পেয়ে তার সাথে দেখা করতে আসে। রমেশের বন্ধু জানায় শেষবার আমি ওকে রেল স্টেশনের পাশে দেখেছিলাম। রমেশের সাথে কথা বলে মনে হচ্ছিল ও আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। সে আমাকে বলেছিল পরিবারের সাথে এক মন্দিরে ট্যুরে যাবে, কিন্তু ওই ঘটনার পরে তার সাথে আমার আর কখনোই দেখা হয়নি। সিম কোম্পানিতে গেলে রমেশের বন্ধু ফোন রেকর্ড দেখে বলে 2014 সাল পর্যন্ত রমেশ এই সিম ব্যবহার করেছে, তারপর থেকে এই সিম অন্য একজন ব্যবহার করে। সবকিছু ভেবে কার্তিক বলে 2014 সালের পর থেকে তাদের সাথে আর কারো কোনো যোগাযোগ হয়নি, নিশ্চয়ই ওই বছর তাদের সাথে কিছু একটা হয়েছে। অপরদিকে রমেশও বুঝতে পারে কার্তিককে খুঁজে পেলে এই রহস্যের সমাধান করা সম্ভব। রমেশ কার্তিকের খোঁজে বের হলে তখন বিজি তাকে কল দেয়। বিজির সাথে কথা বলার সময় একটা ডেলিভারি বয়ের সাথে রমেশের ধাক্কা লাগে। রমেশের তখন মনে পড়ে যায় কার্তিক বলেছিল 12P বাসের অ্যাক্সিডেন্ট হওয়ার সময় সে সেই রাস্তার পিজা ওয়ার্ল্ড নামের দোকানে ডেলিভারির কাজ করত। রমেশ এবার সেই দোকানে এসে জিজ্ঞেস করে এখানে কার্তিক নামের কেউ কাজ করে কিনা। লোকটা বলে আপনি বসেন, আমি কার্তিককে ডেকে আনছি। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলে আপনি নাকি আমাকে খুঁজছেন, কিন্তু রমেশ তাকে ফ্ল্যাটের কথা বলতেই কার্তিক বলে কার কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। রমেশ বলে তুমি 2022 সালে আছো আর আমি 2012 সালে। ছেলেটা তবুও তাকিয়ে থাকলে রমেশ তার কলেজের নাম জিজ্ঞেস করে। ছেলেটা কলেজের নাম বলতেই রমেশ বুঝতে পারে যে সে যে কার্তিককে খুঁজছে আর এই কার্তিক দুজন আলাদা মানুষ। কার্তিককে খুঁজতে খুঁজতে রমেশ একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়ে যায়। রমেশ যখন রেস্টুরেন্টে যাচ্ছিল কার্তিক তখন ডেলিভারির জন্য বের হচ্ছে। রেস্টুরেন্ট থেকে রমেশ কার্তিকের ফোন নম্বর নিয়ে তাকে কল দেয়। রমেশ কার্তিককে সব কথা জানিয়ে তার বাসায় দেখা করতে বলে, কিন্তু এখন যেহেতু 2012 সাল তাই কার্তিক এসব বিষয়ে কিছুই জানে না। রমেশ বলে যদি আপনি আমার সাথে দেখা না করেন তাহলে ভবিষ্যতে আমাদের দুজনের অনেক সমস্যা হবে। আপনি আমার বাসায় আসলে সামনাসামনি বসে সব কথা বোঝাতে পারবো। কার্তিক বলে এখন আমি দেখা করতে পারবো না, সন্ধ্যার সময় আমার কাজ শেষ করে আপনার সাথে দেখা করব। এদিকে 2022 সালে কার্তিক এখনো রমেশকে খুঁজে বেড়াচ্ছে। রমেশের একজন পরিচিত লোক বলে রমেশের সাথে যখন শেষ দেখা হয় তখন তাকে আমি একটা ফ্যাক্টরির ইউনিফর্ম পরে থাকতে দেখেছিলাম। যে ফ্যাক্টরিগুলোতে ইউনিফর্ম পরে কাজ করা হয় কার্তিক সেই সব ফ্যাক্টরিতে গিয়ে রমেশের খোঁজ করতে থাকে, কিন্তু পথে যাওয়ার সময় একটা লরির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। তাদের হাতের ছবিগুলো সব উড়ে গিয়ে নিচে পড়ে যায়। ছবিগুলো তোলার সময় ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড তাদেরকে বলে এটা রমেশের ছবি তাই না? কার্তিক অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কি রমেশকে চেনেন? সিকিউরিটি গার্ড বলে রমেশ এখন এই ফ্যাক্টরিতে কাজ করে। রমেশকে দেখে কার্তিক হতবাক হয়ে জিজ্ঞেস করে আপনিই তো রমেশ তাই না? আপনি এখনো বেঁচে আছেন? কয়েকদিন ধরে আমরা আপনাকে পুরো শহর ধরে খুঁজছি। কার্তিক তার পরিচয় দিলে রমেশ তাকে চিনতেই পারে না। কার্তিক বলে 2012 সালে আপনি যে ফ্ল্যাটে ছিলেন 2022 সালে সেই ফ্ল্যাটটা আমি কিনেছিলাম। রমেশ বলে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কার্তিক জিজ্ঞেস করে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনি সব ভুলে গেছেন? আপনার আমার পরিবার একই ফ্ল্যাটে থাকতো। প্রথম আমরা একে অপরকে ভূত ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আপনি 2012 সালে আছেন আর আমি 2022 সালে। রমেশ বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। কার্তিক রেগে বলে এত তাড়াতাড়ি আপনি কিভাবে ভুলে গেলেন? এমন কাহিনী তো সহজে ভোলা সম্ভব না। রমেশ বলে দেখো আমার মাথায় কোনো আঘাত লাগেনি, আমার তো মনে হচ্ছে আঘাতটা তোমার মাথায় লেগেছে। রমেশ চলে যাওয়ার সময় কার্তিক রেগে বলে আমি আর আমার পরিবার তোমার কারণে এত বড় বিপদে পড়েছি আর তুমি এভাবে মুখ লুকিয়ে পালাচ্ছ। তুমি আমার সাথে বাসায় গিয়ে এই সমস্যার সমাধান করবে। রমেশ বলে আমি সত্যি বলছি, তুমি এসব কি বলছো আমি বুঝতে পারছি না। কার্তিক রেগে গিয়ে রমেশের কলার ধরতেই সোমান দৌড়ে এসে বলে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ও ঠিকই বলছে, এডি কল দিয়েছে, তার সাথে কথা বলো। এডি বলে আমরা যা ভাবছিলাম বিষয়টা আসলে তেমন না, সবকিছু একই হলেও 2022 আর 2012 সালে যে টাইম লাইন সেটা ভিন্ন এক জগতে। তাই তুমি যে রমেশের সাথে কথা বলছো এই রমেশ আর ওই ফ্ল্যাটের রমেশ এক মানুষ না, মানে এরা দুইটা আলাদা রিয়েলিটির দুইজন। ফ্যাক্টরি থেকে বের হয়ে কার্তিক বুঝতে পারে না এখন সে কি করবে। কার্তিক চলে যাওয়ার পর রমেশ মাটি থেকে ছবিটা হাতে নেয়। বেশ কিছুক্ষণ ছবি দেখার পর রমেশ এসে কার্তিকের সামনে দাঁড়ায়। রমেশ কার্তিককে বলে তুমি যা বলছো সব কি সত্যি? কিছুক্ষণ পর কার্তিক অনুকে কল দিয়ে বলে আমি রমেশের সাথে দেখা করেছি, খুব তাড়াতাড়ি আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। রাতে রমেশ তার স্ত্রী বিজিকে নিয়ে কার্তিকের বাসায় আসে আর দেওয়ালের সামনে এসে কার্তিক রমেশকে বলে যে এই কথাগুলো লিখেছিল সে আপনার অপরিচিত কেউ না, ওরা আপনারই 2012 সালের ভার্সন, তবে ভিন্ন এক দুনিয়ার। যদি আপনি তাদের সাথে কথা বলেন ওরা আপনার কথার উত্তর দিবে। আপনি তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। সোমান বেল বাজাতেই রমেশ দেওয়ালে লেখে আমি 2022 সালের রমেশ, আমার সাথে ভিজিও আছে, আমরা দুইজন একই মানুষ। আমি 2022 সালে আর তুমি 2012 সালে। আমি জানি না এটা কিভাবে সম্ভব,
কিন্তু আমাদেরকে মিলে সমস্যা সমাধান করে ওদেরকে এ বাসায় থাকতে দিতে হবে। এই কথা শুনে ভিজি দেয়ালে লেখে, আমি তোমাদের প্ল্যান বুঝতে পেরেছি। তোমরা আমাদেরকে এসব ভূগোল পড়িয়ে এই বাসা থেকে তাড়াতে চাচ্ছ, কিন্তু আমরা তোমাদের ফাঁদে পা দিব না। 2022 সালে রমেশ কার্তিককে বলে, আমি তো নিজেই বুঝতে পারছি না তাহলে ওদেরকে কিভাবে বোঝাবো। কার্তিক বলে, আপনি এমন কোন সিক্রেট বলেন যেটা শুধুমাত্র আপনারা দুজনই জানেন। রমেশ দেওয়ালে রাখে, যদি বিশ্বাস না হয় তোমরা আমাকে এমন কিছু জিজ্ঞেস করো যেটা শুধু আমরাই জানি। বিজয় দেওয়ালে লেখে, রমেশ মাঝে মাঝে ভয়ানক এক স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে। শুধুমাত্র আমরা দুজনই ওই স্বপ্নটার সম্পর্কে জানি। এবার তোমরা আমাদেরকে বলো রমেশ কিসের স্বপ্ন দেখে। 2022 সালের ভিজি বলে, সত্যি সত্যি রমেশ ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে। তার মানে আমরা আমাদের নিজেদের সাথেই কথা বলছি। ভিজি দেওয়ালে লেখে, ছোটবেলায় রমেশ স্বপ্ন দেখতো একদিন বাজারে গিয়ে ভিড়ের মাঝে তার মাকে হারিয়ে ফেলেছে। স্বপ্ন দেখার কয়েকদিন পর সত্যি সত্যি রমেশের মা গায়েব হয়ে যায়। রমেশ সবসময় ভাবতো তার ওই স্বপ্নের কারণেই তার মা গায়েব হয়ে গেছে। এরপর থেকে রমেশ প্রতিদিনই এই স্বপ্ন দেখতো। 2012 সালের রমেশ বুঝতে পারে 2022 সাল থেকে রমেশ আসলেই সত্যি সত্যি কথা বলছে। বিজি জিজ্ঞেস করে, 2022 সালে তোমাদের জীবন কেমন কাটছে আর মাহি কেমন আছে। মাহির কথা শুনতেই 2022 সালের বিজি বলে, ওরা মাহির কথা জিজ্ঞেস করছে, আজকে তারিখ কত? অনু বলে, আজ তো 20 অক্টোবর। বিজি রমেশকে বলে, 15 অক্টোবর মাহি জন্মদিন ছিল। জন্মদিনের 5 দিন পর ওই ঘটনাটা ঘটেছিল, মানে সেটা আজই। বিজি জিজ্ঞেস করে, মাহি এখন কোথায়? রমেশ জানায়, মাহি তো বাইরে খেলতে গেছে। বিজি বলে, তাড়াতাড়ি গিয়ে মাহিকে বাঁচাও, আজ মাহির সাথে বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্টের পর 2 বছর মাহি কোমায় ছিল, এরপর মাহি মারা যায়। এই কথা বলেই 2022 সালের ভিজি জ্ঞান হারিয়ে পড়ে যায়। অপরদিকে রমেশ আর ভিজি সাথে সাথেই দৌড়ে বাড়ে যায়। আকাশে ঘন কালো মেঘ করেছে, মাঝে মাঝেই প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। মাহি হেলিকপ্টার ওড়ানোর সময় সেটা গাছের ডালে আটকে যায়। বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে বাসায় চলে গেলেও মাহি সেই হেলিকপ্টারের দিকে তাকিয়ে থাকে। কোনো উপায় না পেয়ে সে গাছে উঠতে শুরু করে। মাহি গাছে উঠতে উঠতে গাছের ডালে উঠে ঝুলে ঝুলে হেলিকপ্টার নামানোর চেষ্টা করে। তখনই সেই এলাকায় কার্তিক আসে। 2012 সালে রমেশ যখন কার্তিকের সাথে ফোনে কথা বলেছিল, তখন কার্তিক বলেছিল, সন্ধ্যায় আপনাদের এলাকায় আমার একটা ডেলিভারি আছে, তখন আপনার সাথে দেখা করব। এদিকে রমেশ আর ভিজি বিল্ডিং এর সব জায়গায় খুঁজেও মাহিকে পায় না। তখনই মাহির হাত ফসকে গেলে সে চিৎকার করে বাবা আর মাকে ডাকতে থাকে। কার্তিক মাহিকে এভাবে ঝুলতে দেখে বাইক নিয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই সেই লরি এসে কার্তিকের বাইকে ধাক্কা দেয়। 2022 সালে রমেশ আর ভিজি কান্না করতে শুরু করে। ছেলের সাথে আর একটাবার দেখা করার সুযোগ পেয়েও তারা হারিয়ে ফেললো। তখনই বাসার বেল আবার বাজতে শুরু করে, মানে 2012 সাল থেকে তারা কিছু বলতে চাচ্ছে। রমেশ দেওয়ালে লেখে, মাহি বেঁচে আছে। রমেশ দেওয়ালে মাহিকে দাঁড় করিয়ে তার ছবি আঁকাতে শুরু করে। রমেশ আর ভিজি দেওয়ালে এসে ছায়াটাকে নিজেদের সন্তানের মতো আদর করতে শুরু করে। এত বছর পর আজ যেন মাঝের দেওয়ালটা সরে গিয়ে তারা আবারও তাদের সন্তানকে বুকে ফিরে পেয়েছে। 2014 সালে মাহির অ্যাক্সিডেন্ট, এরপর সেই 2 বছরের জন্য কমায় চলে যায়। এই 2 বছর পর 2016 সালে মাহি মারা যায়। সন্তানকে হারিয়ে বিজি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। ডক্টর রমেশকে জানায়, একমাত্র মাহি ফিরে আসলেই আপনার স্ত্রী সুস্থ হতে পারবে, আর যদি কোনো চমৎকার হয় তবে এটা সম্ভব। সত্যি সত্যি সেই রাতেই সেই চমৎকার ঘটনা ঘটে। 2 পৃথিবীর মাঝে একই সাথে একই বাসায় বজ্রপাত হয়, আর 2টা টাইম লাইন একসাথে মিশে যায়। রমেশ সবাইকে বলে, মাহিকে যে বাঁচিয়েছে সে আর কেউ নয় বরং কার্তিক নিজেই। আসলে ট্রাকের সাথে ধাক্কা লাগায় কার্তিক উড়ে গিয়ে মাহিকে বাঁচিয়ে নেয়। কার্তিক রমেশকে তার পরিচয় দিলে রমেশ বুঝতে পারে এটাই সেই কার্তিক যাকে সে খুঁজছিল। আর কার্তিকের অ্যাক্সিডেন্ট সেই ট্রাকের সাথে হয়েছে যে ট্রাকের সাথে 2022 সালে রমেশের ফ্যাক্টরির সামনে কার্তিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এত বছর পর এই ফ্ল্যাটের মাঝে ছেলের অস্তিত্ব বুঝতে পেরে ভিজি আর রমেশ অনেক খুশি। রমেশ কার্তিককে বলে, আমরা ওদের সাথে কথা বলে এই বাসা খালি করার চেষ্টা করব, তোমাদের আর বিরক্ত করবে না, ওরা নিশ্চয়ই আমাদের কথা শুনবে। কার্তিক জানায়, আমরা ঠিক করেছি আমরা আর এখানে থাকবো না, আজ থেকে এ বাসায় আপনারা থাকবেন, কারণ এ বাসায় আপনারা আপনাদের ছেলের সাথে থাকার আরো একটা সুযোগ পাবেন। তাকে হয়তো আর কখনোই দেখতে পাবেন না, কিন্তু অনুভব করতে পারবেন যে সে এই বাসায় আছে। এভাবেই একটা মায়ের ভালোবাসার জন্য ঘটেছিল এক চমৎকার ঘটনা, আর তার কারণেই সে তার ছেলেকে দেখতে না পারলেও তার বাকিটা জীবন অনুভব করতে পেরেছিল। এভাবেই মিষ্টি একটা হাসি দিয়ে এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।